দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আজকে আমরা আলোচনা করতে চাই দুর্নীতি ও রাজনীতির দুরবস্থার বিষয় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়া। আজকের অতিথি অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। আমার ডান পাশে আছেন, একেবারে ডানে আছেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরুতে একটু শেখ রবিউল আলম, আপনার কাছে একটু আসতে চাই। আজকে যে আলোচনার বিষয় দুর্নীতি ও রাজনীতির দুরবস্থা, দুর্নীতির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক দেখেন? আপনার শিরোনামে আছে রাজনীতির যখন দুরবস্থা থাকে, দুর্নীতি তখন নকিং এট দ্য ডোর। আর যেহেতু আমাদের রাজনীতি গ্রাস করে ফেলেছে দুর্নীতি, কারণ রাজনীতিটা এখন আর জনবান্ধব নেই, জনকল্যাণের নেই, জনগণের কাছে দায়বদ্ধ নেই। যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা সরকার গঠিত হচ্ছে, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, তার মানে এটা একটা দুর্নীতি। ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন মত দমন করা হচ্ছে, নিধন করা হচ্ছে, সেটাও দুর্নীতি। সেটা তো রাজনীতি না। অর্থাৎ রাজনীতিতেই যখন দুর্নীতি প্রবেশ করে অথবা রাজনীতিকেই যখন দুর্নীতি গ্রাস করে ফেলে, রাজনৈতিক প্রক্রিয়া, তখন সেই ধরনের রাজনীতির অধীনে দুর্নীতি অবাধে চলবে, নিয়ন্ত্রণহীনভাবে চলবে, দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে যাবে। লুটেরা রাজনীতিতে আসবে, লুটপাট করবে, জনগণের অধিকার হরণ হবে, জনগণ রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ পরোক্ষ অংশ নেওয়ার সুযোগ থাকবে। শুধু আওয়ামী লীগকে দোষারোপ করার সুযোগ আছে? আপনাদের সময় তো দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা, আওয়ামী লীগকে দোষারোপ করলেই যে এই যে প্রশ্নটা আপনারা করেন, আওয়ামী লীগের আমলে ঢালাওভাবে লুটপাট হচ্ছে, কখনোই আমাদের সময় চ্যাম্পিয়ন ছিল না, এই কথাটা আপনি ভুল বললেন। বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় 2001 সালের 28 জুন, প্রথম রিপোর্ট টিআইবির, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং অর্থ বছর 1999-2000, তখন পুরোটাই আওয়ামী লীগের শাসন আমল। তারপর 2002 সালে যে রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে 2000-2001 অর্থ বছর, ওটাও আওয়ামী লীগের আমল। অর্থাৎ প্রথম দুইবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে টিআইবি রিপোর্ট অনুসারে আওয়ামী লীগের আমল। তারপর আমরা সেটাকে কমিয়ে নেওয়ার চেষ্টা করেছি, আমাদের সময় পর পর হয়েছে, 2-3 বছর হয়েছে। তারপর আমরা ধীরে ধীরে সেটাকে মানে নিয়ন্ত্রণ করেছি অথবা কমায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রথম 3 বছর আমাদের সময় ছিল, কিন্তু শুরুটা যখন বলেন আমাদের আমলে, প্রথম 2 বছর আওয়ামী লীগের আমলে, শুরুটা আওয়ামী লীগের আমল দিয়ে, পরপর 2 বার, তারপর আমাদের সময় 3 বার হয়েছে, আমাদের লাস্ট 2 বছর কমে আসছে, ধারাবাহিকভাবে কমে আসছে। ইনিশিয়েটিভগুলো আমরা নিয়েছিলাম। আপনি এখন যান দুর্নীতিতে, সাউথ এশিয়া, আফগানিস্তানের পরে আমাদের অবস্থান, এই দক্ষিণ এশিয়ায় একই মাত্রায় দুর্নীতি, লুটপাট হচ্ছে। 13 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, 3 লাখ কোটি টাকা রাইট অফ যদি ধরেন খেলাফি ঋণ। আচ্ছা, দুর্নীতির চিত্র আর কাকে দিয়ে আপনি কে বলবেন? থানা লেভেলের নেতারা 1000 কোটি টাকার মালিক। আপনার সেই রুবেল বরকতের কথা মনে আছে, 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। একটা যুবলীগের সেন্ট্রাল অফিসের মনে হয় পিওনের কাজ করে মিস্টার আনিস, তার বিরুদ্ধে 300 কোটি টাকা সম্পদের অভিযোগ। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, ধন্যবাদ আপনাকে। রাজনীতি হলেই কি রাজনীতিবিদ সবাই তো না, রাজনীতির ছত্রছায়ায় থাকলেই কি দুর্নীতির সুযোগ পাওয়া যায়, বা দুর্নীতি করলে না, শেখ রবিউল আলম বাইরে থাকে? যে ব্যাখ্যাটা দিলেন সেখানে আমার একটা প্রশ্নই আছে। আমরা কিন্তু দুর্নীতি বলতে বুঝি অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিক অনাচার হলে মনে করি দুর্নীতি হয়েছে। আসলে কি বিষয়টা এই না যে আমাদের রাজনীতিতে কারা দুর্নীতিকরণ করেছিলেন? একটা দেশে, সদ্য স্বাধীন দেশ, আমরা তো টেবিলে বসে দেশ স্বাধীন করি নাই, আলোচনায় দেশ স্বাধীন হয় নাই। 70-এর নির্বাচন, 71-এর একটা মুক্তিযুদ্ধের মতো দিয়ে দেশটা স্বাধীন হয়েছিল। সেই দেশের রাষ্ট্রনায়ক যারা বিশ্ব যাকে চিনতেন, তাকে যারা হত্যা করলেন, এইটা কি রাজনৈতিক দুর্নীতি না? আমরা 96 সাল পর্যন্ত দেখলাম রাজনীতির দুর্নীতি হয়েছিল, দেশটা পিছিয়ে গিয়েছিল। আজকে দেখেন দৃষ্টিভঙ্গি হতে পারে। আমি তো মনে করি দেশে গণতন্ত্র আছে, আইনের শাসন আছে, নীতি আছে বলেই দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেগুলো আইনের এত আসছে কিনা, মানুষ বিচার পাচ্ছে কিনা, কারণ ঘটনা দুর্ঘটনা কখনো কেউ কিন্তু বলতে পারে না। আর এটাও যদি বলি, আমরা রাজনীতি করি, আমরা দোষ না করে অনেকগুলো দোষ আমাদের নিতে হয়, যেহেতু আমরা প্রক্রিয়ায় থাকি। আমি কারোর দোষারোপ চাচ্ছি না। তারপর আমার একটা তুষ্টি কি, দেশ এগোচ্ছে,
তার মানে দুর্নীতি হচ্ছে সেটা সংখ্যায় কম। সংখ্যা কম? আমি মনে করি তাই, কারণ আমলাতন্ত্র বলেন, রাজনীতি বলেন, এই সংখ্যা খুব কম। যে অর্থ পাচার হচ্ছে এটা কি? না মানে দেখুন, এটা অর্থ পাচারের আপনারা যে ভাবছেন? না দেখুন অর্থ পাচারের যে বিষয়টা বলা হচ্ছে 13 লাখ কোটি না কত বলে, এই যে ফিগারগুলো, জি, যেমন আমরা টকশোতে শুনেছি পদ্মা সেতু যখন চালু হয় যে 80,000 90,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, কিন্তু পদ্মা সেতুর ইয়েতে কি আসছে 31,000 কোটি টাকা খরচ হয়েছে, নদী শাসনে আরো 12-13 কোটি টাকা খরচ হয়েছে। তার মানে কি, 80,000 কোটি টাকা যদি দুর্নীতি হয়ে থাকে জি, তাহলে পদ্মা সেতুটা হলো কি করে? আসলে এটা বলার জন্য ফিগারটা বলে ফেলেন। আপনাদের হিসেবে কত পাচার, মানে সেটা তো নিশ্চয়ই আপনাদের গবেষণা আছে। না, পাচারের তো অনেকগুলি দিক আছে। যেমন আমরা কিছুদিন আগে শুনতাম দেশ ডলার নাই, ডলার শর্ট হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই। আপনার কি কোনো গ্রাহক অফিসিয়ালি জি বলেছেন যে আজকে চেক দিয়েছি ব্যাংকে টাকা পাই নাই? ভাই, ব্যাংকের অবস্থা But rumor- একটা উদাহরণ দিই। দেখুন রিউমার তোলা আমার হয়। মাথায় আছে দেখে বলি, একটা উদাহরণ দিই। ধরেন আপনার ব্যাংকের টাকা আছে 20 লাখ, আপনি এখন গেলে 20 লাখ টাকা তুলতে পারবেন না, আপনাকে 5 লাখ টাকা দেবে, এবং 20 লাখ টাকা তুলতে গেলে আপনাকে যথাযথ কারণ দিতে হবে। না, 20 লাখ আপনার টাকা ভাই। 20 লাখ টাকা তুলতে গেলে এমনি আপনাকে একটা নোটিশ দিতে হবে। 10 লাখ টাকার বেশি তুলতে গেলে ব্যাংকে নোটিশ দিতে হবে আপনাকে। এটা কিন্তু ব্যাংকের একটা নিয়ম, যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে ওই গ্রাহক বলছেন যে আগে না, না। তিনি এটার ফেস করেন। এটা আপনারা তো জানেন, সেভিংস অ্যাকাউন্টে যদি বলছেন 10 তিনি- লাখ টাকা তুলতে হয় তাকে একটা নোটিশ দিতে হয়। ম্যানেজার যদি মনে করেন আজকে দেবেন, নয়তো বলে আপনি কালকে আসেন, এটা কিন্তু নর্মাল একটা প্রসিডিউর। এটা হবে মানে দুর্নীতি নিয়ে আপনাদের, দেখুন এখন তো আপনাদের কি আমরা কোনো চেকিং রকম হয়ে অস্বস্তি যাচ্ছে। আছে নাকি? না, বাংলাদেশে দুর্নীতি নাই এটা তো অকপটে আমি অস্বীকার করব না, কিন্তু সরকার দুর্নীতির বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? এখন 17 কোটি লোকের তার 1 কোটি লোক দুর্নীতি করে না, সবাইকে আনা যাবে না, তবে ধরা হচ্ছে, মেসেজ যাচ্ছে যে কি হয়। দেখুন ধরেন আপনাদের সময় এই যে আইজিপি ছিলেন জি, বেনজির সাহেব, ওনার দুর্নীতির বিষয়টা যে সামনে আসলো একটা গণমাধ্যমের মাধ্যমে আসলো, ঠিক আছে, এটা কি সরকার জানতো না না কোনোভাবে? দেখুন এই দুর্নীতিটা কি আইজি সাহেব করেছিলেন না বেনজির সাহেব করেছিলেন? বেনজির সাহেব তাহলে বেনজির সাহেব কেন সে পদে আছেন? এখন নেই। এখন তার ব্যক্তি আলোচনা হচ্ছে, বিষয়টা হচ্ছে অবশ্যই। এবং ব্যক্তি দায়ী থেকে তাকে এখন এটার জবাবদিহি করতে হবে। তাহলে আপনি কি যখন মনে করেন সরকারকে দায়ী নিয়েছে? দুর্নীতির কালটা কোন কাল? আপনি যে বলেন আমাদের সময়, সময়টা কোন? না আমরা কি এটা দায়ী নিচ্ছি না। তাইলে আমাদের সময় হয় কি করে? তাহলে তো আমরা দায়ী নিতাম। আপনাদের সময় আমি বলছি না, না, আপনি বলছেন আমাদের সময় উনি দুর্নীতিটা আপনাদের করেছেন। সময় না, আমি বলছি যে উনি যে সময়ে দায়িত্বে আমাদের সময় তো ছিলেন। এখনো আছে, হ্যাঁ, না আওয়ামী লীগের সময় তো এখনো আছে। আমরা কি দায়ীটা নিচ্ছি? আমার দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কারো দায়ী নেব, No. এটা যার যার ব্যক্তিগত দায়ী। তার বিরুদ্ধে অভিযোগ আসছে, তাকে প্রমাণ করতে হবে অভিযোগ সঠিক কিনা, তাকে প্রমাণ করতে হবে। ইতিমধ্যে হয়তো দেখেছেন তাদেরকে দুদক ডেকেছে বা আইনি নোটিশ দেওয়া হয়েছে, ব্যাংক লুক করা হয়েছে, এগুলোই তাকে আইনি প্রক্রিয়া ক্লিয়ার করতে হবে এটা অভিযোগটা সত্য কিনা, তাই না? তাহলে তো সে বিএনপি মহাসচিব এই যে আজিজ আহমেদ, বেনজির আহমেদ, এই বিষয়গুলো তুলে ধরে বলেছেন সরকারের পদত্যাগ করা উচিত। না দেখুন, পদত্যাগ তো বলতেই পারেন, এটা বলে আসছেন, গত 15 বছর ধরে বলে আসছেন। কোনো হলে বলেন এই কারণে পদত্যাগ করা উচিত। আমরা তো পদ থেকে যেতেন, আমরা তো নির্বাচনের মাধ্যমে চলে যেতে চেয়েছিলাম, আপনারা তো নির্বাচনে আসেন নাই। ক্ষমতা পরিবর্তনের হারতেও তো নির্বাচন, সেই নির্বাচন করতে আপনারা এগোন না। আপনারা বলছেন 50 কোটি লোক ওনাদের আসামি, জি, সারা দেশে ওনাদের দলীয় নেতাকর্মী, ওনারা যদি জাতীয় সংসদ বাদ দিলাম, এখন যে উপজেলা চলছে জি, সেখানে তো নির্বাচন করতে পারতেন সাংগঠনিক ভিতটা শক্ত করার জন্য। কেন অধিক হাল চাষ করলে নাকি জমি বলা হয়, তো যদি ছোটখাটো নির্বাচনগুলি করতেন তাহলে পরবর্তী জাতীয় সংসদের জি, জন্য অনেক ভালো ধন্যবাদ। হতো। একটু ছোট্ট করে শেখ রবিউল আলম, মানে আমি একটু জানতে চাই যে এই যে সরকার বলছে যে এই দায়ী সরকারের না এবং সরকার বিব্রত না, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? এই ধরনের সরকার বিব্রত হয় না, যারা নিজেরাই করাপ্টেড, যারা অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতায় থাকে এবং দেশে ক্ষমতায় থাকার জন্য যখন ইনস্টিটিউটগুলি এবং ইনস্টিটিউটগুলির প্রধানকে ব্যবহার করে। বেনজির সাহেব পুলিশের প্রধান ছিলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য বেনজির সাহেবের দ্বারস্থ হয়েছেন। বেনজির সাহেব ইনস্টিটিউটকে স্বতন্ত্রভাবে ফাংশন না করাই সরকারকে ক্ষমতায় রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার ফলে সরকারের একটা ধরেন দুর্বলতা ক্রিয়েট হয় এবং তিনি অবাধে ওই ইনস্টিটিউটকে বেনজির সাহেব ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, বিত্ত বৈভবের অর্জনের ক্ষেত্রে ব্যবহার করেছে। তাকে জবাবদিহির মধ্যে রাখা যায় নাই বা তার থাকার প্রয়োজন হয় নাই, তার কারণ সরকারের দুর্বলতাকে সে কাজে লাগিয়েছে। সরকার তো বলছে এখানে সরকারের কোনো দায় নেই, এটি তার ব্যক্তিগত
অন্যায়, উনি ব্যক্তিগতভাবে অপরাধ করেছেন, ব্যক্তিগত অপরাধ প্রমাণিত হলে তাকে সাজা ভোগ করতে হবে। আচ্ছা, এটা কি আইনি ব্যক্তিগত প্রকাশ অপরাধ হয়েছে। আপনি বলবেন? একটা আমার বলার কোনো ইনস্টিটিউটের বিষয় নেই, প্রধান জি। থেকে, আচ্ছা তাহলে সরকারটা কেন আমাকে একটু বুঝান তো, আমাদের সরকারটা দরকারটা কি? পুলিশের প্রধান তিনি তার মতো করে অর্থবিত্ত বৈভব এই দেশের জনগণের সম্পদ লুটপাট করবেন। সেনাবাহিনীর প্রধান থেকে তিনি যা ইচ্ছা তাই করবেন এবং তিনি অর্থবিত্তের মালিক হবেন, ক্ষমতার অপব্যবহার করবেন, ব্যক্তি স্বার্থে ক্ষমতাটাকে কাজে লাগাবেন। তো এইগুলি যদি সবাই এভাবে অবাধ করতে পারে তাহলে আমাদের একটা সরকার রাখার দরকারটা কি? সরকারের কাজটা কি? আমি আবারও বলছি, সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং যারা ইনস্টিটিউটগুলিতে আপনার এই বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে ফাংশন করে তাদেরকে স্বতন্ত্রভাবে ফাংশন করানো, সততার সাথে ফাংশন করানো, দায়িত্বের সাথে ফাংশন করানো এবং তাদেরকে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা অবৈধভাবে নিতে না পারে সরকার কাছে যেন সেই কারণে দায়বদ্ধ থাকে। তাই সেটি যদি একটা সরকারের আমলে না হয়, সবাই যদি যার যার মতো করতে পারে, তাহলে কি সেটাকে আপনি সরকার বলবেন এবং সেই দায় সরকার এড়াতে পারে? আমি তো দায় দিই না সরকারকে, আমি বলছি এই বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলি আছে, আপনি দেখেন মেম্বার অফ পার্লামেন্ট দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে সম্পদের যে হিসাব দাখিল করেছে, সম্পদ বেড়েছে একজনের সর্বোচ্চ আমি পেয়েছি ৬,০০০ গুণ। তিনি ঝিনাইদহ কোন এক আসন, সিরাজগঞ্জের কোন এক আসনের এই মেম্বার অফ পার্লামেন্ট। বাকিদের ৩,০০০ গুণ, ৪,০০০ গুণ, ৫,০০০ গুণ সম্পদ বেড়েছে মেম্বার অফ পার্লামেন্টের। আচ্ছা, আপনি বিলিনিয়ন ম্যান হয়ে গিয়েছেন সিঙ্গাপুরে থেকে, বাংলাদেশের মানুষ প্রতিযোগিতা করছেন, ব্যবসা বাণিজ্য সব বাংলাদেশে। আচ্ছা, তাহলে অর্থ পাচার হয়েছে। আবার যদি যান, একজন প্রতিমন্ত্রীর ৩,০০০ কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে লন্ডনে, বেগমপাড়া বলেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বলেন, আপনি সুইস ব্যাংক বলেন, দুবাইতে বলেন, ৫২৭ জন দুবাইয়ের শীর্ষ ধনীদের মধ্যে একজন হয়ে চলে আসছে লিস্টে। এ কাদের আমলে হয়েছে? এই সরকারের আমলে হয়েছে। এই সরকারের নৈকট্য পেয়ে হয়েছে, সরকারের রাজনীতির সাথে যারা জড়িত, আওয়ামী লীগের সাথে জড়িত যারা জড়িত তাদের এটা হয়েছে। তো আমি বলছি এই দায় সরকারকে নিতে হবে। বেনজিরের যে অর্থবিত্ত এই যে যিনি বলছেন, এটা শুধু সরকারের এটা দায় না, সরকারের সাথে যুক্ত। জি, রেজাউল করিম স্যার দেখুন, উনি যেটি বলছেন যে সরকারের মানে সরকারকে যে ব্যবহার করেছে, সরকার আসলে মানে সরকার ছাড়া কিভাবে সম্ভব? দেখুন, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সুযোগ নিয়েছে আর কি, তারা তো একটা বাহিনীর প্রধান ছিলেন, আইন কানুন জানেন। জি, তারা কি জানেন না যে আমার অ্যাকাউন্টে আমার বরাবর যে দলিল হয়, টাকা হয়, বাড়ি হয়, একসময় আমাকে এটার জব্দি করতে হবে? ঠিক ওনারা জানেন না? কি ভেবেছেন কি জানেন না, না, এখন বলা মুশকিল। আমার সামনে যদি আপনি এখন 10টা মুরগির রোস্ট রাখেন, জি, আমি 10টা খেতে পারি, কিন্তু এটা তো একটা সাইড এফেক্ট আছে, কালকে তো এটার এফেক্ট শুরু হবে, এটা আমি জানি না। আমি খেতে পারবো বা প্রতিদিন কি আমি রোস্ট খেতে পারবো? খেতে পারবো না, এটা বুঝতে হবে। যদি খাই, এটার একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। ওনারা তো এটা বুঝতেন যে এক সময় আমার চাকরি তো সারা জীবন থাকবে না, বিশেষ করে সরকারি আমাদের যৌবন তো 59, এরপর তো ধরে রাখার কোনো সুযোগ নাই। এবং তারা করলেন কেন না, এখন তারা সেটা ব্যাখ্যা দিবেন, আইনি প্রক্রিয়া ফেস করবেন। এখন এটার জন্য সরকার মদত দিয়েছেন, ইজ ইট পসিবল? কোনো দরকার আছে? মদত তো সরকার তো আর চাই নাই। যেটা শুরু করেছিলাম, বেনজির সাহেব এই দুর্নীতি আমাদের দেশের রাজনীতিতে গণতান্ত্রিক দ্বারা সাংবিধানিক প্রক্রিয়া যারা মানে ছেদ ঘটিয়েছিলেন, জি, সংবিধানকে পাশ কাটিয়েছিলেন, আমরা কি আপনার কি মনে হয় সরকারকে ব্যবহার করেছে? না, এটা তার ব্যক্তিগত, সে কোথায় প্রভাব কাটিয়েছে, সরকার তাকে বলেছে তুমি এটা করো, বা সহযোগিতা করেছে? সরকার কোনো দলিলের সাক্ষী হয়েছে? কোনো ব্যাংক অ্যাকাউন্টে ইয়ে হয়েছে? রাজনীতিটাকে, পরিবেশটাকে যারা দুর্নীতি করেছিলেন, আমরা সেখান থেকে উদ্ধার করতে পেরেছি। যে একটা বিরতি নেমে এখান থেকে শুরু করবেন। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম দুর্নীতি ও রাজনীতির দুরবস্থা নিয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট রেজাউল করিম কাউসার, আছেন শেখ রবিউল আলম। রেজাউল করিম কাউসার, একটু আসতে চাই, যেটি শেষে একটু ইঙ্গিত করলেন, উনি বলেছেন একটু মোটামুটি, সেটি হচ্ছে যে রাজনীতির সঙ্গে দুর্নীতির যে বিষয়টা, ইভেন এখন যারা সংসদে আছেন, উপজেলা নির্বাচন করছেন, উপজেলা নির্বাচনের সময়ও একটা বড় রিপোর্ট আসলো যে এমপিদের থেকেও সম্পদশালী উপজেলা চেয়ারম্যানরা, মানে অনেকটা স্পষ্ট যে ক্ষমতার কাছাকাছি থাকলে, যারা ক্ষমতার চেয়ারে থাকেন, তারা বড় মানে খুব দ্রুত সম্পদশালী হয়ে যাচ্ছেন। সেই জায়গায় কি রাজনীতিবিদদের বা দলের কোন রকম দায় দেখেন? দেখেন, এটা আমি দুইভাবে ব্যাখ্যা করতে চাই। জি, হয়তো বা এইভাবে শুনলে আমারও ইয়ে হয় যে কিভাবে হচ্ছে। জি, আবার এটা তো নির্বাচন, আপনি জানেন নির্বাচনে হলফনামায় একটা ইয়ে দিতে হয়, যে প্রার্থীরা এই হলফনামা ঘোষণা দেন, এটা কিন্তু তারা ট্যাক্স ফাইল থেকে দেন, তার মানে তার এই অর্থটা কিন্তু বৈধ, ট্যাক্স দিচ্ছেন।
এর বাইরে কি গেছে এটা কিন্তু যেটা দিচ্ছেন সেটার উপর কথা হচ্ছে। সেটাই তো- যেমন আমি এটা জোরালো ব্যাখ্যায় যেতে চাই না, জি। যেমন এমপিরা কোটিপতি, একজন এমপি কিন্তু 5 বছরে 20 টাকা করে বেতন পান, তার মানে কোটিপতি সে। আমার 1 কোটি থাকলে কি আমি কোটিপতি? বিষয়টা কি? এমপি বেতন পান 1 কোটি টাকা 5 বছরে। 5 বছর। তার যদি 20 লাখ টাকা থাকে 5 বছরে, কিন্তু সেটা কোটি টাকার উপরে হয়ে যাচ্ছে, তাই না? আসলে দুইটা বিষয়, একটা হলো কত সপরিমাণ বৃদ্ধি হয়েছে, এটা আমি আলোচনা করতে চাই। আমি বলতে চাই সে ট্যাক্স ফেলে সেটা দেখিয়েছে, তার নিশ্চয়ই কোনো একটা ইনকাম আছে, ট্যাক্স দিয়েছে, ট্যাক্স ফেলে দেওয়া হয়েছে, সেটা সে হলফনামায় যোগ করেছে। কত পার্সেন্ট সেটা বুঝবে, এই কি বলে, যদি এনবিআর ধরে এনবিআর, জি। আর যে অবৈধ হইলে সেটা দুদক ধরবে, তার আয়ের উৎসটা কি। এখন দেখেন আমরা এটাকে রাজনীতিতে গুলিয়ে ফেলি, যে এখন আপনি শিরোনামটা কি রেখেছেন, দুর্নীতি ও রাজনীতি। কারণ দুইটা কি মানে একটার সাথে একটা পরিপক্ক? অবশ্যই পরিপূরক না। তাইলে পরিপূরক না। প্রশ্নটা উঠছে হ্যাঁ। দুই একটা ঘটনা সামনে আসার পরে দুই একটা বিষয়টা ঘটনা কি আমার স্বাভাবিক। রাজনীতিটা দুর্নীতি হয়ে গেল? সেটা আপনি বলেন। আমি তো বলেছি জি। যে আমি তো প্রথমেই একটা কথা বলতে চেয়েছি যে রাজনীতি দুইটা ধরন আছে। রাজনীতি কারা দুর্নীতি পাবলিক পারসেপশন কি বলে? ভাই আপনারা তো ধরেন মানুষের সাথে দুর্নীতি মিশেন। শুনলে তো মনে হয় অর্থনৈতিক কেলেঙ্কারি, বিষয়টা এই আসে না? কিন্তু আমাদের ব্যাংকগুলো যে ধরেন ব্যাংকের বিষয়টা আপনি এটা আপনি একটু বলতেছিলেন জি। যে আমি এটা বলেছিলাম যে ব্যাংকে কেউ চেক দিয়েছে, টাকা পায় না, কেউ বলেছেন? হ্যাঁ, এটা রিউমার উঠেছিল। কতজনের খোঁজ আমরা না জানি? না, রিউমারটা উঠেছিল, পরে তাকে জিজ্ঞেস করো আপনি কোন, আমি শুনেছি ডলারে কিছু আমদানিতে তো কিছু রেস্ট্রিক্টেড করা হয়েছিল, কারণ এমন কিছু পণ্য আসছিল, এমনটাতে একটা ডলার চলে যাচ্ছিল, সেটাও কিছুটা কমানো হয়েছে। দেখুন, ডলারের বৃদ্ধি আমদানিতে তো একটা পড়াতে আমাদের জিনিসপত্রের দাম এমনি একটু বেড়েছে, আমাদের জিনিসপত্রের দাম বাড়তে, এটা একটা কারণ আপনি একটা দামে ইম্পোর্ট করে আপনি তো লসে বেচবেন না কিছু, তো এটার প্রভাব তো বাজারে পড়বেই। এবং এটা শুধু বাংলাদেশে না, উন্নত দেশে পড়েছে, পার্শ্ববর্তী অনেক দেশে কিন্তু এটার ইম্প্যাক্ট হয়েছে। জি। এটা একটা বৈশ্বিক ব্যাপার বলতে পারি। জি, অনেক ধন্যবাদ। রবিউল আলম, ব্যাংক সেক্টরের অবস্থা আপনার চোখে একটু দেখি। আমি তার আগে একটু বলি, কাউসার ভাই কিভাবে ব্যাখ্যা করেন আসলে আমি জানি না। এরকম বলছি যে 1 কোটি টাকা তো এমপিরা পান, অনারিয়ামই পান, পরের 5 বছর আরো 1 কোটি টাকা পান, তাহলে তো দ্বিগুণ হয়। হতেই পারে বাংলাদেশের যে কোনো ব্যবসা 2 গুণ 3 গুণ পর্যন্ত প্রফিট হতে পারে। আপনি আমাকে বলবেন বাংলাদেশে একটা ব্যবসা আছে যা করলে 5000 গুণ বাড়ে সম্পদ 5 বছরে, 6000 গুণ বাড়ে, 3000 গুণ বাড়ে, 4000 গুণ বাড়ে, 500 গুণ বাড়ে, এরকম একটা ব্যবসার নাম বলতে পারবেন যা করলে এরকম হয়? না শেখ রবিউল, এটা কয়জনের? অধিকাংশ আপনাদের ঢালাও ভাবে, আমি আপনাকে 2-4-5 জনের, 2-4-5 জন না, ঢালাও ভাবে বেড়েছে। যার বাড়িনি আমি আপনাকে বলছি তারও মনে হয় 50 গুণ বেড়েছে, যার একেবারে বাড়ি। এই যে হারে বেড়েছে সবই হলো অবৈধ সম্পদ, অবৈধ উপার্জন। এটা হলো ক্ষমতা ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়া, এটাকেই বলে দুর্নীতি। আচ্ছা, কাউসার ভাই কিন্তু আরেকটা কথা বলছিলেন যে বেনজির সাহেব কি জানতেন না যে এটা অন্যায় হচ্ছে, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, একথা বলছিলেন কাউসার ভাই। হ্যাঁ, বেনজির ভাই সাহেব তো ক্ষমতার দম্ভে অন্ধই হয়ে গিয়েছিলেন। তিনি তো জানতেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশীর্বাদ রয়েছে আমার প্রতি, তিনি তো এইভাবেই ভেবেছেন, আর তাদেরকে ওইভাবেই ব্যবহার করা। এখন তো বিচারের মুখোমুখি হতে হবে বলছেন ওবায়দুল কাদের। হ্যাঁ, এখন তো বিচারের মুখোমুখি হতে হবে। সমালোচনা হয়েছে, সম্পদ হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো উতলে পড়েছে। বিচারের মুখোমুখি তো ওনারা উদ্যোগ দিয়েছেন নাকি? পত্রিকা রিপোর্ট হয়েছে, বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে, দৃশ্যমান হয়েছে। আওয়ামী লীগ এখন আর এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কতজন বেনজির খুঁজবেন আপনি? শত শত বেনজির পাবেন এদেশে। আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা যুক্ত ছিল আর এই 5 বছরে যারা গুরুত্বপূর্ণ বা 15 বছরে যারা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, সবাই এরকম হয়েছে। আপনাদের বিষয়টা হচ্ছে বারবার যেহেতু এক আওয়ামী লীগ আমি ক্ষমতায় বক্তব্য শেষ করি, আপনি আমাদের সময় জি, কথা বলবেন। প্লিজ। আচ্ছা বলেন তো, আমাদের সময় একজন আইজিপি এরকম ভাবে অর্থ উপার্জন করেছে, এইভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, সরকার এবং প্রতিষ্ঠান বা আশরাফুল হুদার নাম বলেছেন ওবায়দুল কাদের, বলেন কত টাকা সম্পদ? উনি তো ওনাকে তদন্ত করতে বলেছেন, আমি এই চ্যালেঞ্জ করে যাচ্ছি, উনাকে তদন্ত করতে বলেন। সে আশরাফুল হুদার কি সম্পদ হচ্ছে তদন্ত করতে বলেন, বলতে না করেন। আমরা তো বলতে হয়, আমাদের তো তদন্ত করার এই মুহূর্তে ক্ষমতা নেই। উনি সরকারে আছেন, উনি তদন্ত করুক না, ওনাকে তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। হ্যাঁ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ ছিল না, কিভাবে বাংলাদেশ এভাবে লুটপাট হতো না কখনো। আরেকটা জিনিস রয়েছে, দেখেন বেনজির সাহেব বলেন, আজিজ সাহেব বলেন, এরা কি মনে করেন কি জানেন? এরা মনে করেন যে অনৈতিক ও অন্যায্য সার্ভিস আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে তারা দিয়েছে, তাতে এতটুকু
2-4-10,000 কোটি টাকার মালিক হওয়া তারা ডিজার্ভ করে, এটা হলো তাদের ধারণা। অর্থাৎ আমি বলছি সরকারকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে যেভাবে তারা সহযোগিতা করেছে বলে মনে করে, তাতে তারা মনে করে এতটুকু দুর্নীতি, এতটুকু লুটপাট এটা তাদের অধিকার। আপনারা কি করলেন ভাই? এই যে সরকার, যে আপনারা এই যে বারবার যে বলেন যে সরকার এভাবে ক্ষমতায় আছে, বিরোধী দল হিসেবে আপনারা, আচ্ছা আপনি আমাকে একটু বলবেন, আমি বুঝছি আপনার কথা। আপনি আমাকে বলেন তো, একটি রাজনৈতিক দল জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে, সংগ্রাম করছে, নিধনের শিকার হচ্ছে, নিগৃহীত হচ্ছে, জীবন দিচ্ছে, জেলে যাচ্ছে, আচ্ছা সাজা হচ্ছে, তাই তো? জি, সর্বোচ্চ স্যাক্রিফাইস করে জনগণকে শান্তি নিয়ে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, জবাবদিহিমূলক সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করছে। তো এই ছাড়া একটা রাজনৈতিক দল সবাইকে, আমরা রণভঙ্গ দেইনি, চেষ্টা করছি এইরকম একটা সরকারকে ক্ষমতার বাইরে নেওয়া দূর হও, কারণ তাদের সাথে বেনজিরা থাকে, তাদের সাথে আজিজরা থাকে, তাদের সাথে ইনস্টিটিউটগুলি রাষ্ট্রটাকে তারা গ্রাস করে নিয়েছে, নিয়ন্ত্রণ করে নিয়েছে, বিনিময়ে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছে। এই যে দুর্বৃত্ত এবং ধরেন এই যে সুবিধাভোগীদের যখন একটা সরকার হয়, সব শ্রেণী পেশার দুর্বৃত্তদের একটা সরকারকে গণতান্ত্রিক আন্দোলন করে হটানোটা খুব দুরূহ কাজ। কিন্তু আমি শেষ করবো প্লিজ, সেই কাজটা তো আমরা করছি, আমরা কিন্তু রণভঙ্গ দেই নেই, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, এবং এটা করেই ছাড়বো আমরা, সেই জন্য রাজনীতি করি। একটা বাক্য বলি, আপনি আরেকটা কথা একটু আমি বলতে চাই, মেম্বার অফ পার্লামেন্ট বা সরকারের শীর্ষ নেতারা যে হারে লুটপাট করছে, যে হারে অবৈধ সম্পদের মালিক হচ্ছে, বেনজির এবং আজিজ সাহেবদের মতো লোকেরা জানে যে আমাদের ব্যবহার করে তারা এত টাকার মালিক হচ্ছে, তাহলে আমরা 2-4-5 কোটি টাকা তো আমরা রাইট, এটা আমরা রাখতেই পারি। সেই জন্য এই দুর্নীতি বাংলাদেশের যে অবস্থা, তার জন্য দায়ী সম্পূর্ণ সরকার নয়, এটা সরকারি উচ্ছিষ্ট এক ধরনের। জি, অনেক ধন্যবাদ দর্শক। ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও ফিরে এসে রিয়াজুল কবির কাউসারের কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইবে এই বিষয়ে। দর্শক ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্সে। আমরা একটু যেতে চাই এবিএম রিয়াজুল কাউসার আপনার কাছে। সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারছে বলে মনে হয় কিনা? দুর্নীতির লাগাম আসলে কতটা টানা যাচ্ছে? আমি প্রথমেই বলেছি, জি, এই ব্যাপারে সরকার জিরো টলারেন্স। আপনি লক্ষ্য করে দেখবেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীটি কিন্তু দুদকের আইনের আওতায় আনা হয়েছে। শেখ রুবেল যে কথাটা বলছিলেন, অনেকগুলি অভিযোগ, অনেক বলা যাবে। দেখুন, সরকারে থাকলে দায় নিতে হবে, আজকে যে কথা উঠছে সেটা দায় নিতে হবে। আমরা যেটা মনে করি, আমরা ধরে নিচ্ছি এটা বড় দলের প্রতিনিধি, এই দলটা গত 15 বৎসর সরকারের বিরুদ্ধে কথা বলছেন, 15 বৎসর। দেখুন, টকশোতে কথা বলছেন, হয়তো এগুলি জনসভা বলার জায়গা নেই, না, বলছেন। যদি জনগণ আমলে নিত বা জনগণ যদি মনে করত জনগণের কিন্তু একটা ভিউজ আছে, তাহলে কিন্তু আমরা আরেকটু ব্যাকেতে পড়তাম। আমাদের কিন্তু সেটা মনে হচ্ছে না, কারণ আজকের প্রধানমন্ত্রী গত টানা 15 বৎসর এবং 16 বৎসরে পড়ে গেছে। জি, অনেক অনেক কথা বলতে পারেন, কিন্তু দেশকে কিন্তু অনেকগুলি সূচকে এগিয়ে নিয়ে গেছেন, এটা বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। দেখেন, ক্রাইসিস তো থাকবেই, সরকার পরিচালনার ক্রাইসিস থাকবে, জাতিক থাকবে, আন্তর্জাতিক ক্রাইসিস থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনো কিছু থেমে নাই। ওনাদের কথা মনে হয় যে দেশ চলছে না, দেশ কি অচল হয়ে গেছে? গত রমজান গেছে, বলেছেন যে আন্দোলন সংগ্রাম করছেন, কিন্তু আপনাদেরকে মানে পতন করা খুব কঠিন, দুরূহ ব্যাপার। তাহলে তো পতনের ক্রাইটেরিয়া হবে জনগণ এবং ভোটার। জনগণের মানছেন না, ভোটারদের কাছে যাচ্ছেন না, তাহলে আপনি কিভাবে করবেন? জনগণ যদি সারা দিত, দেখুন আমি প্রথমে বলেছিলাম দেশ স্বাধীন করেছি কিন্তু আমরা টেবিলে বসে না, আন্দোলন করে। সেই আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষ ছিল, জনগণ ছিল, সবাই ঐক্যবদ্ধ। শেষ করবেন, আমি একটু ছোট্ট করে নিয়ে আসি, প্রত্যাশার জায়গাটা একটু বলবেন। আমি শেষ করব। আপনার প্রত্যাশার জায়গা, আপনি ব্যাংক নিয়ে প্রশ্ন করছিলেন, আমাকে বলছিলেন যে ব্যাংক নিয়ে যদি একটু বলেন। বাংলাদেশ ব্যাংকগুলি একেবারে দেউলিয়া হতে চলেছে। দেখেন, রাষ্ট্রীয়ত্ব ব্যাংকগুলিতে মূলধন ঘাটতি যোগান দিতে হচ্ছে রাজস্ব খাত। কাছাকাছি বলছিলেন যে ব্যাংকে গিয়ে কেউ ফেরত আসে নাই। ব্যাংকে গিয়ে কেউ তো ফেরত আসে না। ব্যাংকে কেউ আজকে আপনি টাকা রেখে আসছেন, আর সেই টাকাটা আমি যে কিছু কিছু পাচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যাংকগুলির চিত্র আপনি দেখেন, আমি তো বললাম 6টি রাষ্ট্রীয় ব্যাংকের সেদিন আসছে খেলাফি ঋণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। আচ্ছা, রাষ্ট্রীয় ব্যাংকগুলির মূলধনের যোগান দিতে হচ্ছে, মাইন্ড ইট, মূলধনের যোগান দিতে হচ্ছে রাষ্ট্রীয় খাত থেকে, দিতে হচ্ছে 3 লাখ কোটি টাকার উপরে যদি রাইট অফ দেখেন খেলাফি ঋণ। আচ্ছা, কারণটা কি? কারণটা দেখেন, ভুয়া আইডি কার্ড দিয়ে 100 কোটি টাকা নিয়ে গেছে, এই রিপোর্ট আসছে। ভুয়া দলিল দিয়ে 100 কোটি টাকা নেওয়া যায়, নামে বেনামে যে কোনো মুহূর্তে মানুষ টাকা নিচ্ছে প্রভাবশালীরা। এইসব ব্যাপারে কাজ হচ্ছে বলে মনে হয়, পরবর্তীতে যদি এরকম ঘটনা না ঘটে। প্রভাবশালীরা কারা হচ্ছে? এই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, অথবা ধরেন এমপি মন্ত্রী, তারাই ব্যাংকের মালিক। আচ্ছা, তারাই আবার ব্যবসায়ী।
ব্যাংক থেকে ইচ্ছা মতো তারা টাকা নিতে পারছে, কোনো জবাবদিহি থাকছে না, জনগণের টাকা লুট হচ্ছে, জনগণের টাকা পাচার হচ্ছে। আজকে যে চিত্র ব্যাংকের আসছে সেটা তো খুব ভয়ঙ্কর অবস্থা। জি, আমরা শেষ পর্যায়ে একেবারেই রিয়াদুল কাকা, দেখুন, বিচারের ভয়টা কি আছে না, মানুষের মধ্যে মনে অবশ্যই হয়? বিচারের ভয় আছে। অপরাধের ভয় থাকলে যে কেউ এরকম যদি বিনোদন লোন নেয়, আইনের আওতায় নেয়। একটা কথা বলেন যে ঋণের পরিমাণ বেড়ে গেছে, ঋণ খেলাপি বেড়ে গেছে। দেখেন, যখন ক্ষমতায় ছিলেন 66,000 কোটি টাকা বাজেট ছিল, এখন 7,66,000 কোটি, এবং এটা 8 লাখে আসছে। 10 লাখ। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রটা বড় হয়েছে। আমার 200 টনের ইয়া ছিল, কিন্তু এখন সেবা বেড়েছে। 11 টন হয়েছে, তাই না? 66,000 কোটি এখানে টাকার বাংলা রাষ্ট্র ঋণ তো ব্যবস্থাপনা বাড়বে। আমরা যেটা করেছি, দেখতে হবে তার চেয়ে রাষ্ট্র আমাদের ব্যবস্থাপনা মন্দ ঋণ উন্নত হয়েছে হয়েছে, সেবার মান বেড়েছে, স্বাস্থ্যখাত বেড়েছে, শিক্ষার মান বেড়েছে। মান বেড়েছে, সেবার মান বেড়েছে না। আমি একটা কথা বলি, দেখুন, মানুষ তো বাজেট বেড়েছে। বেড়েছে মানে কি? আপনি তাই না? বৈদেশিক এটা ঋণ বাস্তবে বুঝতে নিচ্ছেন, হবে। এই খালি যে বলছে সম্পূর্ণটা 70,000 বৈদেশিক কোটি ঋণ টাকা, আমাদের নির্ভর। বাজেটটা কত হাজার কোটি টাকা? আপনি আমাদের সময় এই ক্ষেত্রে 4,500 বড় হয়েছে। কোটি টাকা ছিল ব্যক্তি তাই না? ঋণ পার এখন person। বাংলাদেশ এখন 1.5 লাখ কোটি এখন টাকা, 30 কিন্তু গুণ ঋণ বেড়েছে। শিল্পী 10 গুণ বেশি আপনার কি আপনি মনে হয় যে tax বিচার and বিচার tax বিচার শুল্ক নিচ্ছেন? প্রতিষ্ঠানের শাস্তি সেবা হওয়া মান উচিত? বেড়েছে। অবশ্যই সবাই বিচারের আওতায় আসছেন, বলতে পারবেন কোন বিচারহীনতার আছে? জি জি, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে সরকার, তার মাধ্যমে এই দুর্নীতি আসলে বন্ধ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক। এই ছিল ইনসাইড পলিটিক্স।